যারা জাস্টিসের অ্যাক্ট 1 এবং অ্যাক্ট 2 দেখোনি তারা প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্ট থেকে কালেক্ট করে দেখে নাও। অ্যাক্ট এবং অ্যাক্ট 2 একই ভিডিওতে করা আছে এবং এই ভিডিওটা হচ্ছে অ্যাক্ট 3 বেসিস। অ্যাক্ট 3তে 3টে সিন আছে, আগের ভিডিওগুলোয় অর্থাৎ অ্যাক্ট 1 এবং অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 4 এ কোনো সিন ডিভিশন নাই, কিন্তু এখানে 3টে সিন আছে এবং 3টে সিনই প্রিজন রিলেটেড, জেল রিলেটেড। তো প্রথমে জেলের গভর্নর অফিসে প্রথম সিনটা হচ্ছে ক্রিসমাস ইভিনিং, এটা 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলা। সেকেন্ড সিন হচ্ছে পার্ট অফ দ্য গ্রাউন্ড করিডোর অফ দ্য প্রিজনের গ্রাউন্ড করিডোরে হচ্ছে সেকেন্ড সিনটা। 3 নম্বর সিনটা হচ্ছে ফল্টার্সের সেলে। তো প্রিজনার্স ওল্ডস ইয়েলো ক্লোথ, প্রিজনার্সরা সবাই কিন্তু ইয়েলো ক্লোথ পরেছিল। আর একটা কথা বলে দিই, ব্লু ক্লোথ কে পরেছিল? ওই ওয়ার্ডেন কিন্তু ব্লু ক্লোথ পরেছিল। আর এখানে কিন্তু প্রিজনার কিন্তু ইয়েলো ক্লোথ পরেছিল উইথ অ্যারোজ অ্যান্ড ইয়েলো ব্রিমলেস ক্যাপস। অ্যারোজ এবং ইয়েলো ব্রিমলেস ক্যাপ পরেছিল। 2 ওয়ার্ডার্স ইন ব্লু ইউনিফর্মস উইথ পিকড ক্যাপ স্লো অ্যান্ড সোর্ড। এখানে তাদের সোর্ড ছিল আর পিকড ক্যাপ ছিল, দুটো ওয়ার্ডার কিন্তু আমরা দেখতে পাবো এখানে চরিত্র হিসাবে। গভর্নর চরিত্রগুলোর মধ্যে ফার্স্ট গভর্নর ক্যাপ্টেন ড্যানসন। গভর্নরের নাম হচ্ছে ক্যাপ্টেন ড্যানসন এবং এই ক্যাপ্টেন ড্যানসনকে ভিসি বলা হয়। নিট গ্রেভ উইথ ফ্রেম মাস্টার্স, অর্থাৎ ফেয়ার মাস্টার্স, খুব সুন্দর দাঁড়িয়ে আছে, নিট এবং গ্রেভ গভর্নরের দাঁড়িয়ে আছে। আর গ্রিজেলড হেয়ার, থিওরিস্ট আইস। আর এখানে আমরা উইস্টার পেয়েছিলাম, উইস্টার কিন্তু দাঁড়িয়ে ছিল না, ক্লিন শেপ ছিল উইস্টারের। থিওরিস্ট আইস ছিল এক্স আর্মি লস্ট 2 ফিঙ্গার্স ইন অ্যাকশন। তিনি আর্মিতে কাজ করতে করতে দুটো তার আঙুল হারিয়ে গেছে, ঠিক আছে, মানে ওই তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে দুটো আঙুল সে কিন্তু হারিয়েছে। সে কিন্তু এক্স আর্মি এই গভর্নর। ওয়ার্ডার উডার, চিফ ওয়ার্ডার, টল থিন মিলিটারি লুক, 60 ইয়ার্স অফ ওল্ড, মাঙ্কি লাইজ। এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ওয়ার্ডার, এখানে ওয়ার্ডারের নাম হচ্ছে উডার। তো গভর্নরের যে ওয়ার্ডার, সে ওয়ার্ডারের নাম হচ্ছে উডার এবং চিফ ওয়ার্ডার টল থিন মিলিটারি লুকিং পার্সোনালিটি আমরা দেখতে পাবো। আর এখানে 60 বছর তার বয়স। তাহলে 60 বছর কার বয়স? রবার্ট কোকসনের 60 বছর বয়স, এই উডারের 60 বছর বয়স, আর জেমস হাওয়ের কত বছর বয়স? 60 বছর বয়স। এখানে মাঙ্কি লাইক আইস আমরা এই উডারের দেখতে পাবো। তাহলে মাঙ্কি লাইক আইস কার? তো উডার, উব করে উ। নেক্সট আমরা এডওয়ার্ড ক্লিমেন্টকে পাবো। এডওয়ার্ড ক্লিমেন্ট হচ্ছে একজন প্রিজন ডক্টর। সে কুইক আইস, সে রোগী দেখেই বলে দেয় যে এই হয়েছে। তো মেন ব্যাপার হচ্ছে এই কুইক আইস, খুব তাড়াতাড়ি শোক সরে এখান থেকে ওখানে, কিন্তু জেনারেলি এই ডাক্তারটা ভালো নয়, এই হিসাবে আমাদেরকে এখানে দেখানো হয়েছে। তা সে যেন শরীর দেখে রোগ বিচার করে, মন দেখে, মেন্টালিটি দেখে রোগ বিচার করে না। তো কনভিক্ট এখানে আমরা 4 জন কনভিক্ট পাবো। মোয়ানি, ও ক্লিয়ারি, ফল্ডার আর ক্লিপটন। মোয়ানি, ও ক্লিয়ারি, ফল্ডার আর ক্লিপটন এখানে আমরা পাবো। মোয়ানি হচ্ছে তোমার শ মেকার, ও ক্লিয়ারি ব্যাংকস করে, দরজা ব্যাংকস করে। আর ফল্ডার হচ্ছে খুব ধীর শান্তশিষ্ট, নিউ, এখানে স্টার ক্লাস বলা হয়। আর ক্লিপটন হচ্ছে ফিলোসফার। ইভেন্টস এবং ডিটেলস যদি আমরা দেখতে চাই, মোয়ানি হচ্ছে তৈরি করে। মানে কি একটা কাস্তের মতো, একটা কুরুলের মতো একটা জিনিস তৈরি করে। তো এখানে ট্রাই টু কাট উইন্ডো বার, এবং এটা তৈরি করার পরে সে কিন্তু উইন্ডো বার কাটার চেষ্টা করে। 4th টার্ম অফ পেনাল সার্ভিটিউড সে কিন্তু করছে, তার জন্য তাকে ভেটারেন বলা হয়। তার প্রচুর অভিজ্ঞতা আছে, এত বেশি অভিজ্ঞতা তার। নেক্সট ও ক্লিয়ারি হচ্ছে আইরিশম্যান, ব্যাং দ্য ডোর। সেই আইরিশম্যান ও ক্লিয়ারি কিন্তু দরজা ব্যাং করে। তারপর হচ্ছে ক্লিপটন, ওল্ড প্রিজনার্স। এখানে কিন্তু ক্লিপটনকে আমরা দেখতে পাই। ওল্ড ফিলোসফার দেখতে পাই এই ক্লিপটনকে, ওল্ড ফিলোসফার। এইখানে কিন্তু ক্লিপটন অনেকদিন ধরে কিন্তু কী করেছে, ওই জেল খাটছে, ঠিক আছে। ক্লিপটনও কিন্তু অনেকদিন ধরে জেল খাটছে। আর তার দৃষ্টিশক্তি একটু ক্ষীণ, ঠিক আছে, ডিস্টার্ব বাই নয়েজ। সে প্রচুর পরিমাণে শান্ত স্বভাবের এবং চাই সে জেলটা যেন একটু শান্ত থাকে। তো কিন্তু ও ক্লিয়ারি তাকে শান্তিতে থাকতে দেয় না, এই আইরিশম্যানটা তাকে শান্তিতে থাকতে দেয় না। প্রচুর পরিমাণে দরজায় ব্যাং করে, দরজায় আওয়াজ করে, এবং এত আওয়াজে সে কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠে এবং বলে যে আমি শুধুমাত্র ঘুমাতে চাই, কিন্তু ঘুমটাও আমার শেষ পর্যন্ত কি হতে দেবে না এরা। নেক্সট প্রিজন মিউজিয়াম আইটেমস, রোপস, হুকস, সস, মেটাল টুলস আমরা দেখতে পাই। রোপস, হুকস, মেটাল টুলস আমরা দেখতে পাই উইথ লেবেলস। আমরা দেখতে পাই প্রিজন মিউজিয়ামে এইসব জিনিস রাখা আছে। হুক রাখা আছে, মানে ওই গজাল টাইপের রাখা আছে। রোপস, হুকে দড়ি ঝোলানো আছে। তারপরে রাখা আছে, শটা জেনারেলি ওই মোয়ানির তৈরি করা। মেটাল টুল রাখা আছে।
নেক্সট আমরা দেখতে পাবো ফল্টার্সের বাবার কথা। ফল্টারের কথা শুনে বোঝা যায় যে ওই কনজামশান টিবি রোগে মারা গেছে। আর ফল্টারের যে সেই সেলটা হাইট হচ্ছে তোমার সেই সেলটা হাইট হচ্ছে 9 ফিট হাইট, আর 13 ফিট ব্রড ওয়াইড 13 ফিট, এবং 7 ফিট ডিপ, এবং রাউন্ডেড সিলিং আমরা দেখতে পাবো, রাউন্ডেড সিলিং আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে ম্যাট্রেস অ্যান্ড বেডিং রোল আপ করা আছে। তো ফল্টারের রুমে আমরা দেখতে পাবো যে একটা ম্যাট্রেস আছে আর বেডিং আছে, রোল আপ করা আছে, একবারে গোটানো অবস্থায় আছে, অর্থাৎ ফল্টারের ভালো লাগে না, ও গোটানো অবস্থায় আছে। এমন হতে পারে যে ফল্টার ঘুমায় না, জেনারেলি ঘুমায় না বলে সে কিন্তু ওই রোল আপ করে আছে। আবার এমন হতে পারে ফল্টার হয়তো চিমছাম টাইপের, সে বেড দিনের বেলায় তোমার গুটিয়ে রাখতে ভালোবাসে। হ্যাড নট স্লিপ ফর মেনি নাইটস, কিন্তু আমরা সত্যি দেখতে পাবো ফল্টার কিন্তু অনেক রাত থেকে ঘুমায় না। নেক্সট আমরা দেখতে পাই যে অনলি সাউন্ডস দ্যাট ব্রোক সাইলেন্স, টিন লিড ফেল ফ্রম ফল্টার্স হ্যান্ড, ফল্টার্সের হাত থেকে টিন লিড পড়ে যায়, যার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু এই সাউন্ডটা ব্রেক করবে। আর এই সিনটা কিন্তু এই 3 নম্বর সিনটা কিন্তু কি ওই ডাম সিন বলা হয় বা মিউট সিন বলা হয়। আর এই মিউট বা ডামনেসটা ঘুচে যাবে যখন ফল্টারের হাত থেকে টিন লিডটা পড়ে যাবে ফল্টারের হাত থেকে। তারপরে আমরা দেখতে পাবো টার্মডিল মানে হচ্ছে টু হুইল্ড কার্ট। এই টু হুইল্ড কার্ট হচ্ছে ফ্রেন্ড রিভলিউশন কেয়ারিং প্রিজনার্স ফর এক্সিকিউশনের প্রতীক, অর্থাৎ প্রিজনার্সদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, হ্যাং করা হয়, তখন এই ট্রামবিলে করে 2 চাকার এই ট্রামবিলে করে ওই মৃতদেহকে নিয়ে যাওয়া হয়, দিয়ে তারপরে বেরি করা হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ট্রামবিল দেখে ফল্টারের খুবই ভয় লাগে। তো ট্রামবিলের শব্দ শুনলে ফল্টারের খুব ভয়ে আঁতকে ওঠে সবসময়, আর এই ফল্টার এমনিতেই নার্ভাস সব কিছুতে, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্য টাইম অফ অ্যাক্ট সিন 1 ক্রিসমাস ইভ। প্রিজনার্স যে সেই ড্রেসটা পাবো ইয়েলো ক্লোথস উইথ অ্যারোস অ্যান্ড ইয়েলো ব্রিমলেস ক্যাপ, আমরা এটা আগে দেখেছি। গভর্নর ডিসকাস প্রিজনার্স উইথ দ্য ওয়ার্ডার, গভর্নর কিন্তু প্রিজনারদেরকে দেখা করে, ওয়ার্ডারের সঙ্গে দেখা করে। গভর্নর হচ্ছে কি ক্যাপ্টেন ড্যানসন, এটা আমরা আগে বললাম। ফিলোজফার্স হচ্ছে ক্লিপটন হচ্ছে ফিলোজফার, সে দেখতে পায় না ভালো করে, কিন্তু কানে ভালো শুনতে পায়, আর এই শুনতে পাওয়ার জন্য তার জ্বালা হয়েছে, যন্ত্রণা তার। ওল্ড ক্লিয়ারি ব্যাং করে। তারপরে মোয়ানি কী করে, মোয়ানি হচ্ছে ভেটেরান একটা জেল বার্ড। আর ম্যান হু ব্যাং ডোর ও ক্লিয়ারি, প্রিজন ডক্টর হচ্ছে এডওয়ার্ড ক্লিমেন্ট। আর ওয়ার্ডার হচ্ছে চিফ ওয়ার্ডার উডওয়ার্ড হচ্ছে চিফ ওয়ার্ডার। উডার্স এজ হচ্ছে 60 ইয়ার্স, এটা আগে বললাম। প্রিজনার্স হু সড উইন্ডো, মোয়ানি জানলা কাটার চেষ্টা করে। মেকার অফ স, মোয়ানি। হু ওয়ান্টেড টু এসকেপ, মোয়ানি। এই স দিয়ে জানলা কেটে সেই মোয়ানি কিন্তু চলে যায়, মানে জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সবাই মিলে একদম সমস্ত যে প্রিজনার্সরা, কয়েদিরা আছে, সবাই একবারে উত্তিষ্ট হয়ে ওঠে যে মোয়ানি কী করছে, পালিয়ে যাচ্ছে। কিন্তু যতবারই মোয়ানিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, পালিয়ে যাওয়া না, জেল থেকে ছেড়ে দেওয়া হয়, ততবারই কিন্তু মোয়ানি নিজের মুখে স্বীকার করেছে তাকে আবার জেলে আসতে হয়, কারণ বাইরে যেয়ে সে টিকে থাকতে পারে না। কারণ বাইরে সে যদি কোনো কাজ করতে লাগে, যে আমি জেল থেকে বেরিয়ে কোনো কাজ করতে লাগে, কেউ তাকে কাজে নেয় না, কারণ সবাই জানে যে এই মোয়ানি হচ্ছে একটা জেল খাটা আসামি। এইভাবে সেই জন্য মোয়ানি কী করে, যে আবার একটা কিছু করে দিয়ে জেলেই ঢুকে যায়, বলে জেলই আমার সেফ একটা জায়গা, মানে জেলেই আমি সারা জীবন কাটাতে চাই, বাইরে আমার গোটা পৃথিবীতে আমার কোনো স্থান নাই, মানে আমাকে কেউ ভালোভাবে দেখবে না। এইভাবে জন গালসর্তি আমাদের জাস্টিসটাকে মক করেছে এই মোয়ানি ক্যারেক্টারের মধ্যে দিয়েও। মোয়ানি যতবার ছাড়া পায়, 4 বার জেল খাটছে, এই নিয়ে পেনাল সার্টিফিকেট 4 বার হচ্ছে, তো যতবারই ছাড়া পায় ততবারই কিন্তু এরকমভাবে মোয়ানি আবার রিজাইন করে নিজের লাইফকে এবং জেলে ঢুকে যায়, ঠিক আছে। আর বাইরে কোনো স্থান নাই। তাহলে একবার যখন কট হয়ে যায়, চ্যারিয়টেড হুইলসে যখন চাপা পড়ে কোনো মানুষ, এই জাস্টিসের চ্যারিয়ট হুইলসে, তখন কিন্তু কী হয়, সব তার জীবনের সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা যেন শেষ হয়ে যায়, এটা যেন মৃত্যুর আগে আরও একটা মৃত্যু। নেক্সট হচ্ছে পোর ডেভিল কাকে বলা হয়, মোয়ানিকে বলা হয় পোর ডেভিল। নেক্সট পোর ডেভিল মোয়ানিকে বলা হয়, মোয়ানিকে বলা হয়। মোয়ানিজ এজ হচ্ছে 56 ইয়ার্স অফ এজ। ওল্ড ল্যাগ বলা হয় তাকে, কনভিক্ট হু হ্যাজ বিন প্রিজন মোর দ্যান ওয়ান্স। আর ফল্টার্স প্রিজনার হচ্ছে মোয়ানি ও ক্লিয়ারি কিপটন। ন্যাশনালিটি অফ ও ক্লিয়ারি হচ্ছে আইরিশম্যান। স্টার ক্লাস প্রিজনারকে এখানে আমরা বললাম নিউ কামার্স ইন প্রিজন, এখানে ফল্টার হচ্ছে স্টার ক্লাস প্রিজনার। রেগুলার ওয়েব কাকে বলা হয়, কারেন্ট অফ রেস্টিভনেস অ্যামং প্রিজনারকে রেগুলার ওয়েব বলা হয়। দে আর লাইক ডাম্প অ্যানিমালস, প্রিজনার্সকে ডাম্প অ্যানিমালস বলা হয়। হিউজ মিলার, এখানে প্রিজন চ্যাপলিনকে হিউজ মিলার বলা হয়, মানে হিউজ মিলার হচ্ছে প্রিজন চ্যাপলিন।
অর্থাৎ ও দেখে ওই হিউজ মিলার কী করে ফল্ডারের কাছে যায়, দিয়ে বলে অনেক নীতি শিক্ষা শেখায়, যে বাইবেলের যা কিছু আছে সব শেখায়, যে দেখো এই করো মন খারাপ করো না, এরকম বিধ্বস্ত হয়েও না, মানসিকভাবে অশান্তি পেও না, অশান্তি কেন পাচ্ছ, আমাদেরকে তো এক জায়গায় যেতে হবে, তো যে বড়লোক তাকেও তো সেম জায়গায় যেতে হবে, আমাদেরকেও এক জায়গায় যেতে হবে মৃত্যুর পরে, তাহলে তুমি কেন এরকমভাবে করছো। তো চ্যাপলিনের এই কথাটা মানে করে না, মানে ফল্ডার কিন্তু নেয় না, কারণ আমরা দেখতে পাই যে ফল্ডার যখন ওই জেলে যখন ট্রায়াল সিনে আমরা দেখতে পাই যে ট্রায়াল সিনের পরে যখন আমরা জেলে থাকি তখন দেখতে পাই যে ফল্ডারের কিন্তু ওই লর্না ডোনে বলে একটা ওই নোভেল আছে, ওই নোভেলটা কিন্তু পড়ে, বাইবেলও ছিল কিন্তু বাইবেলটা কিন্তু পড়েনি। তারপর দেখো এই ফল্ডার্স প্রিজনার্স নাম্বার Q3007, ফল্ডার প্রিজনার নাম্বার Q007। তারপরে সাফারিংস ফ্রম মেলানকোলিয়া অ্যান্ড নার্ভাসনেস, ফল্ডারের যে রোগ সেই রোগটা হচ্ছে মেলানকোলিয়া এবং নার্ভাসনেস, এটা কিন্তু বলে ডক্টর এডওয়ার্ড ক্লিমেন্ট। ফল্ডারের যে রিপোর্ট সেই রিপোর্টটা হচ্ছে নাথিং রং এক্সেপ্ট নার্ভাসনেস, তো এডওয়ার্ড ক্লিমেন্ট বলছে নার্ভাস ছাড়া কিছুই নয়, কোনো অসুবিধা নাই। নাম্বার অফ দ্য প্রিজনার্স মেনশনড, এখানে 4টা প্রিজনারের নাম করা হয়েছে, এই 4টা প্রিজনারের মাধ্যমে সমস্ত কয়েদি গোষ্ঠীর বর্ণনা আমাদের জন গার্লসওয়ার্থ দিয়ে দিয়েছে। হু আস্কড কক্সন টু এনকোয়ার ফল্ডার্স সিস্টার, ফল্ডার্সের যে সিস্টার সে সিস্টার এনকোয়ার করে, কোকসনকে বলে এনকোয়ার করে। রিলেটিভস কনসিডার ফল্ডার আউটকাস্ট ফর কমিটিং ক্রাইম, তো রিলেটিভসরা সবাই ফল্ডারকে কিন্তু আউটকাস্ট করে দিয়েছে, যেহেতু ফল্ডার ক্রাইম কমিট করেছে, সেই জন্য ওর আত্মীয় স্বজনের সঙ্গে শোনার সেরকম সম্পর্ক সেরকম নাই। আর সেপারেট কনফাইনমেন্ট দেওয়া হয়েছে, 1 মান্থের সেপারেট কনফাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এখানে যদি 1 মান্থ কনফাইনমেন্ট, এই কিন্তু তার আগে ট্রায়ালসের আগে 2 মান্থস কনফাইনমেন্ট ছিল, তো সেক্ষেত্রে আমরা 3 মাস অ্যান্সার লিখবো। মিনিং সলিটারি কনফাইনমেন্ট, এখানে মিনিং দেওয়া আছে, মিনিং হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে, 1 মান্থ যে আইসোলেশন দেওয়া হয়েছিল তাকে সলিটারি কনফাইনমেন্ট বলা হয়। আর কমে ইলফো এখানে বলছে কমলিফো, এখানে কমলিফো মানে হচ্ছে অ্যাজ ইট শুড বি অর কারেক্ট। হু প্রমিসেস টু ওয়েট কোকসন প্রমিসেস টু ওয়েট রুথ ওয়েন টু ওয়ার্ক হাউস টু এসকেপ হার হাজব্যান্ড, রুথ কিন্তু ওয়ার্ক হাউসে গিয়েছিল তার হাজব্যান্ডের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তা রুথ কিন্তু আর সেলাইয়ের কাজ করতো এবং 10 শিলিংস করে পেতো, আর সে তার হাজব্যান্ডের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য যে হাজব্যান্ডের কাছে আর ফিরে যায়নি, কিন্তু সেখানে কাজ পায় না, কাজ খুব কম পরিমাণ টাকা, সেই জন্য তাকে ওই রাস্তায় স্ট্রিট ডাড়ি লেনে ওই মতো এখানে কাজ করতে হয়, অর্থাৎ তার জীবনটা শেষ হয়ে যায়। ফল্ডারের মতো একজন মানুষের হাত ধরে সে ঘর থেকে যখন বেরিয়ে এলো, ফল্ডার যখন চলে গেল, তখন তার জীবনে আর কিছু থাকলো না, তো তার সতীত্ব নষ্ট হয়। নেক্সট আমরা দেখতে পাই হু পারসুয়েটেড রুথ, কে রুথের কথা শুনে মানে একটু আপ্লুত হয়ে রুথকে মানে এখানে রুথ কাকে আর কি করেছিল, পারসুয়েট করেছিল, মানে মেন হচ্ছে কোকসন, রুথস হাজব্যান্ড, মানে জেলে ঢোকার জন্য, ঠিক আছে। কোকসনকে বলে রুথ যে আমাকে একটু জেলে ঢুকতে দাও, আমি ফল্ডারকে একটু দেখা করবো, তো যদি দেখা করতে পারি তাহলে খুব ভালো হয়। রুথস হাজব্যান্ড ডেসক্রাইবড অ্যাজ ক্রুয়েল অ্যান্ড ডাঙ্কার্ড, রুথের যে হাজব্যান্ড সে ক্রুয়েল এবং ডাঙ্কার্ড হিসাবে ডেসক্রাইব করে। ডগড হস্টিলিটি রিফার্স টু ডিটারমাইন্ড অপোজিশন, Dogged hostility refers to determined and opposition. Pitiful sight refers to the solitary confinement, pitiful sight, এটা দৃষ্টান্ত আমরা পেয়েছি। ডিসকাশন হচ্ছে কোকসন এবং গভর্নর এখানে কিন্তু ট্রিটমেন্ট অফ ফল্ডারের ব্যাপারে ডিসকাস করেছে, ওরা দুজনাই ডিসকাস করেছে। ডক্টরসের রিমার্ক সেটা হচ্ছে ফল্ডার ফর্মাল কম্পেয়ার টু আদার্স, নর্মালি কম্পেয়ার টু আদার্স। অ্যাক্ট 3 সিন 2 এখানে সেটিং হিসাবে পাবো গ্রাউন্ড করিডর অফ দ্য প্রিজন। অ্যাক্ট 2 সিন 2তে আমরা গ্রাউন্ড করিডর অফ প্রিজন, এটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। ওয়ার্ডার ইনস্ট্রাকচার ডিউটি হচ্ছে ডিস্ট্রিবিউট ওয়ার্ক, যেখানে যে ওয়ার্ডারের যে কাজ, সে কাজটা কি এখানে বর্ণনা করা হয়েছে। ও কাজ জেনারেল ডিভাইস করে, যে তুমি এই কাজ করবে, এই কয়েদিটা এই কাজ করবে, ও ক্লিয়ারই ওই কাজ করবে, এই বিষয়গুলো দেওয়া আছে। তো সুপারভাইজ করা সবাইকে, কালেক্ট ফিনিশড ওয়ার্ক রিপোর্ট, সমস্ত যা কাজ করার পরে যে কাজগুলো সব কিছু নিয়ে নেওয়া, এরকমভাবে ওয়ার্ডার কিন্তু জাস্ট মেনটেন করা, একটা কন্ডাক্টর হিসেবে কাজ করা। নেক্সট হচ্ছে ব্লেসড টুথ বলে যে আছে, হি হেটেড ম্যাট মেকিং ওয়ার্ক, মানে ও ক্লিয়ারই ম্যাট মেকিং ওয়ার্ককে হেট করতো, এটাকে ব্লেসড টুথ বলে অভিহিত করা হয়েছে। ইয়ং স্টার্স নেক্সট ডোর হচ্ছে ফল্ডার। রাস ম্যাট বলতে বোঝানো হচ্ছে ম্যাট অফ ড্রাইড রিড লিভস, তো ড্রাইড রিড লিভস দিয়ে ওই ম্যাট মেকিং কাজ করতো ওই ও ক্লিয়ারি, সেটাই বলা হচ্ছে। পুয়ার ব্ল্যাক গার্ড বলা হয় ও ক্লিয়ারিকে পুয়ার ব্ল্যাক গার্ড বলা হয়। তারপর হচ্ছে লার্চেস মিনস বেন্ট ফরওয়ার্ড ফ্রম ইমব্যালেন্সের কারণে কেউ যখন ঝুঁকে যায় তাকে লার্চেস বলা হয়। মরবিড মিনস ডিজিজ, আনইজি, ট্রাবলড, এই বিষয়গুলোকে মরবিড বলা হয়, মরবিডিটি এরকম একটা ব্যাপার। ডজ রিসেন্টমেন্ট মিনস অবস্টিনেট সুলেননেস, রিসেন্টমেন্ট মানে বিরক্ত, অবস্টিনেট সুলেননেস। নেক্সট মেলানকোলিয়া ইজ এ ডিজিজ, দিস ডিজিজ হ্যাজ বিন সাফার্ড বাই
ফল্টার এই মরবিড ডিপ্রেশন অফ মাইন্ড, ফল্টারের প্রচণ্ড ডিপ্রেশন চলে আসে, কারণ ফল্টার বুঝতে পারে যে আমার জীবন নষ্ট হয়ে গেল, যেমন মোয়ানির জীবন হয়েছে, যেমন আর বাদ বাকিদের জীবন হয়েছে। তো একবার জেলে ঢোকা মানেই জীবনটা শেষ হয়ে যাওয়া, সেইটা মানে জেল আর কি সংশোধনের জায়গা নয়, জীবন শেষ করে দেওয়ার জায়গা। তো এখানে জন গালসর্তি এরকমভাবে মক করেছে, ঠিক আছে। এটা একটা প্রবলেমগুলো তুলে ধরেছে যাতে করে সমাধান হয়। মিউট সিন, অ্যাক্ট 3 সিন 3কে মিউট সিন বলা হয়। ফল্টারের সেল সাইজ হচ্ছে 13x7x9, অর্থাৎ 13 ফিট কি 13 ফিট ব্রড বা ওয়াইড এবং 7 ফিট ডিপ এবং 9 ফিট হাই। ফ্লোর হচ্ছে ব্রিক্সের। আর হচ্ছে সেলফ আর্টিকেলস ছিল, যে তাকে ছিল ফল্টারের তাকে, যে সেলফ যে ওই আর্টিকেলগুলো ছিল সেটা হচ্ছে বাইবেল ছিল, ডেভোশনাল বুক ছিল, ব্ল্যাক হেয়ার ব্রাশ ছিল, টুথব্রাশ সব ছিল, এবং বই ছিল লর্না ডনে বাই R.D. ব্ল্যাকমোরের লেখা। আর রোলড আপ ইন কর্নারে রোলড আপ করা ছিল বেডিংস, ব্ল্যাঙ্কেট, সিটস আর কভারলেট এখানে রোলড আপ করা ছিল। নোভেল ইন সেল হচ্ছে লর্না ডোনের যে নোভেল সেটা ছিল। আর অথার অফ লর্না ডোনে R.D. ব্ল্যাকমোর। আর ফল্টার প্রিজন ওয়ার্ক হচ্ছে মেকিং বাটন হোলস ইন শার্ট, শার্টে বাটন হোল, ওরা বোতাম শার্টে বোতাম লাগানো, এটা হচ্ছে ফল্টারের কাজ, ঠিক আছে। এই কাজটা ফল্টারের অতটা ভালো লাগে না। হ্যাঙ্গিং অ্যাভাব টেবিলের যে উপরে ঝুলছে কি শার্ট ঝুলছে ফল্টারের রুমে। আর ফল্টার্সের যে সেই স্টেটটা কি নার্ভাস এবং মিলানকোলি, সেই স্টেটটা। তারপর যদি আমরা অ্যাক্ট 4-এ চলে যাই, তো অ্যাক্ট 4-এ আমরা কি দেখতে পাবো, যে সিনসটা ওপেন হচ্ছে জেমস অ্যান্ড ওয়াল্টার্স হাউস অফিসে আমরা দেখতে পাই। অ্যাক্ট 4-এর শুরু হচ্ছে সিন কোকসনের রুমে আমরা দেখতে পাই যে ম্যানেজিং ক্লার্ক রুমের রুমে, অর্থাৎ ফার্স্ট অ্যাক্টে যেখানে শুরু হয়েছিল আবার শেষ অ্যাক্টে সেখানে শুরু হয়েছে। একটা সাইক্লিং অর্ডারে এই সেটিংসগুলো করা হয়েছে। অন দ্য মার্চ মর্নিং, এখানে কিন্তু মার্চ মর্নিং বলতে অর্থাৎ একটু রিভাইজ করে নিই, যে প্রথমে কিন্তু নাটকটা প্রথমে শুরু হয়েছিল 7th of July। তারপরে কি হলো, ফগি অক্টোবর আফটারনুনে ট্রায়াল সিনটা হলো। তারপরে কি হলো, ফগি আফটারনুনের পরে ডিসেম্বর মাসের খ্রিসমাস, অর্থাৎ 24 ডিসেম্বর ইভিনিংয়ে তোমার অ্যাক্ট 3টা হচ্ছে। আর অ্যাক্ট 4টা কী হচ্ছে মার্চ, কিন্তু এই মার্চটা 2 বছর পরে, অর্থাৎ 2 বছর 3 মাস পরে এটা হচ্ছে। এখন ফল্টারের বয়স বেড়ে গেছে, রুথ হানিওয়েলের বয়স 26 ছিল 28 হয়ে গেছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। সিন ওপেন্স অ্যাট জেমস অ্যান্ড ওয়াল্টার হাউস অফিস অন মার্চ মর্নিং। ফল্টার ওয়াজ ইমপ্রিজনড ইন অক্টোবর ফর 3 years but released in about 2 years for good conduct। কিন্তু গুড কন্ডাক্টের জন্য, ভালো আচরণের জন্য তাকে 2 বছরেই ছেড়ে দেওয়া হয়, 3 বছর আর জেলে থাকা লাগে না। নেক্সট, আফটার রিলিজ ফল্টার্স ওয়ার্ক ইন 2 প্লেস বাট কুড নট স্টিক। ফল্টার কিন্তু 2টো জায়গায় কাজে লেগে যায়, কিন্তু 3 সপ্তাহের বেশি কাজ টিকে না, 21 দিনের বেশি কাজ করতে পারেনি, কারণ 21 দিনের মাথায় সবাই জানতে পেরেছে যে ফল্টার একটা জেলখাটা আসামি। আর জেলখাটা আসামিতে তৎকালীন সমাজে কিন্তু সবাই জেলখাটা আসামিকে কিন্তু বিদ্রূপের চোখে দেখতো, খারাপ চোখে দেখতো, অর্থাৎ যেখানে কাজ করবে সেই কাজ করার জায়গাটাকে সবাই খারাপ চোখে দেখতো, সেই জায়গায় কোনো ক্লায়েন্ট আসতো না। আর তার জন্যই ফল্টারকে কী করেছে, তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ ফল্টার যে নিউ হোপ নিয়ে জেল থেকে বেরোলো, যে আমি একটা কিছু করব, সেই হোপটা কিন্তু আর থাকলো না। নেক্সট হচ্ছে আফটার রিলিজ ফল্টার ওয়ার্ক ইন 2 প্লেসেস। রিলিজের পরে 2টো জায়গা কাজ করতে লেগেছে, কিন্তু সেই কাজটা স্থায়ী হয়নি। সুইডেল একবার রুথকে বলেছিল যে দে হ্যাভ ফরগট হোয়াট হিউম্যান নেচারস লাইক। তারা ভুলে গেছে যে হিউম্যান নেচার কী জিনিস। দে হ্যাভ ফরগট হোয়াট হিউম্যান নেচারস ইজ লাইক। তো তারা ভুলে গেছে হিউম্যান নেচার, মানে তারা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, বিগ ম্যান লাইক জেমস হাউ, জুরিম্যান, এদেরকে বিগ ম্যান বলা হয়েছে। মানে তারা ভুলে গেছে যে ফল্টারের মতো ভিকটিমকে তারা তাদের চ্যারিয়ট হুইলস অফ জাস্টিসের দ্বারা শেষ করে দেয়। নেক্সট আমরা দেখতে পাবো দে কাম ডাউন অন ইউ লাইক এ কার্টলোড অফ ব্রিক্স ফ্ল্যাটেন্ড ইউ আউট। তো এখানে কার্টলোড অফ ব্রিক্স মানে কি, তো কার্টলোড অফ ব্রিক্স বলতে বোঝানো হচ্ছে, যাই হোক চ্যারিয়ট হুইলস অফ জাস্টিস ল মানে হচ্ছে এই লটাকে বোঝানো হচ্ছে কার্টলোড অফ ব্রিক্স। তো আইন মানে হচ্ছে এখানে একটা ফ্রমসের যে একটা আল্টারেশন আমরা দেখতে পাই, চ্যারিয়ট হুইলস অফ জাস্টিস, ঠিক একই রকমভাবে কার্টলোড অফ ব্রিক্সও একই রকমভাবে আমরা দেখতে পাই। এখানে কিন্তু সুইডেল এটা কিন্তু বলে, এই কথাটা কিন্তু সুইডেলের, যে কার্টলোডস অফ ব্রিকের মতন তারা তোমাকে কিন্তু শেষ করে দিল, এরকমটা কিন্তু বলে ফল্টারকে।
তারপরে রুথ 10 shillings এ উইক ইনকাম করে সেলাই করে। হি ট্রিটেড মি অল রাইট বাট আই হ্যাভ ডান উইথ দ্যাট, তারা আমাকে সব কিছু করেছে, দে ট্রিটেড মি অল রাইট বাট আই হ্যাভ ডান উইথ দ্যাট, আমি এটা করে নিয়েছি। রুথ কিন্তু কোকসনকে বলে হি, মানে এখানে রুথস এমপ্লয়ের কথা বলা হয়েছে, হি ট্রিটেড মি অল রাইট বাট আই হ্যাভ ডান উইথ দ্যাট। তো এখানে হি বলতে রুথের যে এমপ্লয়ার, সেই এমপ্লয়কে সে ছেড়ে দিয়ে চলে এসেছে, মানে রুথ একটা এমপ্লয়ারের অধীনে থাকতো, রাস্তা থেকে তাকে নিয়ে গিয়েছিল এবং বাড়িতে রাখতো নিজের মতো করে, আর সেজন্য বলছে, রুথ বলছে যে আমি তার কাছ থেকে সরে এসেছি। রুথ মেট ফল্টার অ্যাট হাইড পার্ক, রুথ কিন্তু হাইড পার্কে দেখতে মানে করে তোমার হাইড পার্কে দেখা করে। আর হেন্ডন পার্ক কোথায় আছে বলতো? হেন্ডন পার্ক হচ্ছে তোমার ওই উইলসনের বাড়ি কিন্তু ছিল হেন্ডন পার্ক, ঠিক আছে, ওই লন্ডনে। আর রুথস অ্যাড্রেস হচ্ছে 83 মুলিঙ্গার স্ট্রিট, এটা হচ্ছে রুথসের অ্যাড্রেস। রিচার্ড হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফর ভ্যাকান্ট পোস্ট, ফল্টারে চলে যাওয়ার পরে এই রিচার্ড কিন্তু ওই ভ্যাকান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করে। ফল্টার আফটার প্রিজন, থিন পেল ওল্ডার রেস্টলেস আইস ওন লুজ ক্লোথ, এটা কিন্তু থিন পেল ওল্ডার রেস্টলেস আইস, এটা কিন্তু ফল্টার আফটার প্রিজন লাইফের পরে ফল্টারের যে শারীরিকভাবে মানসিকভাবে দুটো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল চরমভাবে। তো ফল্টারের যে অবস্থা সেটা ছিল পাতলা হয়ে গেছিলো, পেল বিবর্ণ হয়ে গেছিলো, ওল্ডার লাগছিল তাকে, মাত্র 25 বছর বয়সে তাকে খুব ওল্ডার লাগছিল। রেস্টলেস আই, তার চোখ ছিল এদিকে ওদিকে ঘুরছিল, রেস্টলেস, বিশ্রামহীন, কারণ সে ঘুমায়নি অনেক দিন। আর ওন লুজ ক্লোথ সে কিন্তু পড়েছিল। নেক্সট আমরা দেখতে পাবো হোয়েন এ ম্যানস ডাউন নেভার হিট হিম গিভ হিম এ হ্যান্ড আপ, এখানে কোকসন কিন্তু সুইডেলকে বলে এই কথাটা, যখন একটা মানুষ এইরকমভাবে চলে যায়, নেভার হিট হিম গিভ হিম এ হ্যান্ডস আপ, এটা একটা প্রিন্সিপাল, এটা একটা ম্যাক্সিম, যেটা কোকসন সুইডেলকে বলে যে যদি ফল্টার ফিরে আসে তাহলে তুমি তাকে কিছু খারাপ কথা বলো না, তাকে একটু শ্রদ্ধা করবে, তাকে একটু সহানুভূমিতা দেবে। এখানে হচ্ছে আমরা কোকসনকে মাউথপিস হিসাবে পাই। কার মাউথপিস হিসাবে? জন গালসওর্থির মাউথপিস হিসাবে পাই, যে যদি জেলখাটা কয়েদি আসে তাহলে তাকে অবশ্যই খারাপ হিসাবে দেখার কোনো ব্যাপার নাই, তাকে ভালোবেসে আপন করে নিতে হবে। সে তো সংশোধিত হয়ে এসেছে, জেল খেটে এসেছে মানে কি, সে তো সংশোধিতই হয়ে এসেছে, তার মধ্যে তো আর কোনো পাপ নাই, সে তো ইনোসেন্ট। এই জন্যই এটা হচ্ছে এই মোরাল অ্যাডভাইসটা কিন্তু কোকসন 16 বছরের স্পাইকি হেয়ার্ড সুইডেলকে বলেছে। সি স্ট্রাইকিং হোয়াইল দ্য আয়রনস হট, এখানে রুথ হানিওয়েল এসেছিল ওই কোকসনের কাছ সঙ্গে দেখা করতে অ্যাক্ট 4-এ। জেমস অ্যান্ড ওয়াল্টার হাউসের অফিসে ম্যানেজিং ক্লার্কের রুমে এসে দেখেছিল এবং বলেছিল যে আমি একবার আমি চাই যে ফল্টারকে আপনারা একটু কাজে নিয়ে নেন, কারণ ফল্টার যদি কাজ না পায় তাহলে সে কোথায় যাবে, তার তো জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই না? তখন কোকসন বলেছিল না, কিন্তু পরে আবার সে অ্যাকসেপ্ট করেছিল। যখন অ্যাকসেপ্ট করলো তখন রুথ হানিওয়েল কিন্তু ফল্টারকে নিয়ে এসেছিলো, বাইরে ছিল, আর ফল্টারকে সে ঢুকিয়ে দিল ঘরে, আর যার মাধ্যমে আমরা দেখতে পাই যে ফল্টার কিন্তু চলে এলো। অর্থাৎ রুথ হানিওয়েলকে এখানে একটা বুদ্ধিমতী মহিলা হিসাবে আমরা তাকে পাই, আর তার মধ্যেই সে বলেছে যে সি ইজ স্ট্রাইকিং হোয়াইল দ্য আয়রন ইজ হট, সে ঠিকভাবেই স্ট্রাইক করেছে সঠিক জায়গায় যখন লোহা একদম গরম ছিল। অর্থাৎ লোহা গরম থাকলে, লোহা গলিত অবস্থায় থাকলে তাকে শেপ দিতে কামারের ভালো হয়। ঠিক একই রকমভাবে এখানে কামারের সঙ্গে তুলনা করা হয়েছে রুথ হানিওয়েল, রাইট? তাহলে এখানে আমরা একটা মেটাফোর দেখতে পাই। রুথ ইজ ভেরি ক্লেভার, ইউজেস দ্য অপরচুনিটি, এবং ফল্টারকে সে আবার অফিসে ঢুকিয়ে দেয়। এখন ফল্টার অফিসে ভিতরে ঢুকে গেল। আই হ্যাভ পেড দ্য জব 1000 টাইমস অ্যান্ড মোর, আমি এই জবের জন্য 1000 টাইম পেড করেছি। এই জব বলতে কি? এই জব বলতে এখানে কিন্তু ওই নোটোরিয়াস ক্রাইম, যে ফর্জারিটা করেছে এবং কাউন্টার ফয়েল যে অল্টার করেছে, এটাকে বলছে নোটোরিয়াস জব, এবং এই জবের কারণে সে 1000 গুণ শাস্তি পেয়েছে। তাহলে হি ওয়াজ মোর সিনড দ্যান দ্য সিনার। তাহলে আমরা দেখতে পাই জব মানে ফর্জারি। দে গট ইউ এ প্লেস ডিড নট দে গট ইউ এ প্লেস ডিড নট দে, কোকসন কিন্তু এখানে বলেছে দে মিনস জেল অথরিটিস, তারা অর্থাৎ সেই জুরিম্যান, তারপরে জাজ, এদের মতো বড় বড় ব্যক্তিরা এখানে জেল অথরিটিসের কাজ করছে। মানে প্লেস মানে হচ্ছে জব, তাহলে দে গট ইউ এ প্লেস, তারা তোমাকে একটা প্লেস দিয়েছে, তোমরা একটা কাজ দিয়েছে। ডিড নট দে, তারা কি কাজ দেয়নি? ফল্টার হ্যাড 2 সিস্টার, ফল্টারের 2 সিস্টার ছিল। ওয়ান হ্যাড কনজামশান, একজনের টিভি ছিল, আর একটা সিস্টারের বিয়ে হয়ে গেছে। অ্যাট সিস্টার্স হাউস জিম সেড টু ফল্টার, জিম মানে হচ্ছে ওই ফল্টারের যে বিবাহিত বোন ছিল, সে বিবাহিত বোনের যে স্বামী, সে স্বামী কিন্তু অতিষ্ঠ হয়ে বলেছিল যে হোয়াট হ্যাভ ইউ কাম ফর, তুমি কিসের জন্য এখানে এসেছো? একই রকমভাবে মিসেস থার্লো কিন্তু তার হারানোর পরে, তার স্বামী হারানোর পরে এবং তার টাকা হারানোর পরে, 54 পয়েন্ট যে টাকা সে জমিয়েছিল, সে টাকা হারানোর পরে সে কিন্তু 2 ছেলে নিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার ভাই ছিল, তার ভাইয়ের নাম কি ছিল? তার ভাইয়ের নাম ছিল উইল, ঠিক আছে, তার ভাইয়ের নাম ছিল উইল। আর এখানে কি? এখানে জিম, এখানে আমরা দেখতে পাই ফল্টারের
ফল্ডারের বোনের যে তোমার স্বামী, সে স্বামীটার নাম হচ্ছে জিম। এরপরে আমরা দেখতে পাবো হিজ ওয়াইফ জাস্ট হ্যাড এ লিটল ফ্যামিলি, নিউ বেবি। এটা হচ্ছে নিউ বেবি, ঠিক আছে। রোলিং অফ চ্যারিয়ট হুইল অফ জাস্টিস, এই কথাটা এসেছে ওয়াল্টারের মুখ থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট 2-তে কে বলেছিল রোলিং অফ চ্যারিয়ট হুইল অফ জাস্টিস, এটা হেক্টর ফ্রম বলেছিল ট্রায়াল সিনে। আর এখানে কিন্তু ওয়াল্টার হাউ অ্যাক্ট 4-এ বলছে, বাট অ্যাকচুয়ালি ফ্রম ইন অ্যাক্ট 2-তে বলেছিল। নেক্সট, ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজ নট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ। দ্য ডক্ট্রিন অফ ফুল রেসপন্সিবিলিটি ডাজ নট কোয়াইট হোল্ড ইন দিস ডেজ। এই সমস্ত দিনে এই রেসপন্সিবিলিটি যে পুরোপুরি ডক্ট্রিন, এটা কিন্তু হয় না। এটা জেনারেলি বলেছিল ওয়াল্টার কিন্তু জেমসকে বলেছিল। নেক্সট, কোকসন বলেছে যে আই হ্যাভ হ্যাড দ্য পার্টি হেয়ার দিস মর্নিং। তো আমার একটা পার্টি এসেছে, এটা কিন্তু এই পার্টিটা কে না, তো রুথ বলেছে। দ্য টু থিংস টুগেদার মেক ইট অকওয়ার্ড। এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে। তো কোকসন এই কথাটা বলেছে যে দুটো জিনিস এটাকে অকওয়ার্ড বানিয়েছে। দুটো জিনিস হচ্ছে ফল্ডারের ফর্জারি কনভিকশন, আর আরেকটা হচ্ছে লিভিং উইথ রুথ। তাহলে এই দুটো জিনিস তারা দুজনে মিলে অকওয়ার্ড সমস্যাটা আরও জটিল করেছে। তো কোকসনের এই কথাটার মানে হলো ফর্জারিটা করেছে, একটা দোষ, এবং 2 নম্বর দোষ হচ্ছে সে রুথের সঙ্গে অ্যাডাল্ট্রেশনে যুক্ত হয়েছে। নেক্সট, মাই সন অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার চান্স। আমার পুত্র এবং আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। এখানে জেমস হাউ কথাটা বলেছে ফল্ডার মাস্ট স্টপ, কিন্তু এটাকে শর্ত দিয়ে দিয়েছে। দুটো কন্ডিশন কি না, তো 1 নম্বর হচ্ছে ফল্ডার মাস্ট স্টপ থিঙ্কিং হি ইজ এ ভিকটিম অফ ইনজাস্টিস। ফল্ডারকে কখনোই ভাবা হবে না যে জেমস হাউ আর ওয়াল্টার হাউ মিলে তাকে জেলে পাঠিয়েছে এবং সে ইনজাস্টিসের শিকার হয়েছে, তাকে অন্যায় করা হয়েছে তার প্রতি, এরকমটা ভাবা হবে না। কারণ জেমস হাউ কিন্তু এমনি ফল্ডারকে সাজা দেয়নি, এমনি কেউ কাউকে সাজা দেয় না। তো ফল্ডার এখানে নিশ্চিতভাবে দোষ করেছিল, এটা তাকে মেনে নিতে হবে, একসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্স ফার্স্ট, অ্যান্ড দেন ফল্ডার মাস্ট গিভ আপ রুথ। ফল্ডারকে অবশ্যই রুথকে ছেড়ে দিতে হবে। তো প্রথম শর্তটা সে মেনে নিয়েছিল, এবং দ্বিতীয় শর্তটা সে মানেনি মন থেকে, কারণ সে রুথ হানিওয়েলকে এখনও খুব ভালোবাসে। তো পুয়ার ডেভিল এখানে কাকে বলা হয়? পুয়ার ডেভিল বলা হয় ফল্ডারকে বলা হয় পুয়ার ডেভিল। এইখানে কিন্তু ফল্ডারকে পুয়ার ডেভিল বলা হলো। আর ওইখানে অনেক আগে কিন্তু মোয়ানিকে কিন্তু একবার পুয়ার ডেভিল বলা হয়েছিল, ঠিক আছে। ফল্ডারকে কিন্তু এই অ্যাক্ট 4-এ কিন্তু বলা হলো পুয়ার ডেভিল। ইটস নকড মি আউট অফ টাইম, এটা আমাকে আউট অফ টাইমে এখানে কিন্তু আমাকে নকড মি করা হলো, অর্থাৎ তাকে শেষ করে দেওয়া হলো, তার জীবন শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার, মানে তার সময় শেষ, এরকম একটা ব্যাপার না, তার জীবনে বেঁচে থেকে আর লাভ নাই। ফলে এখানে কিন্তু বুঝতে পারলো। এটা একটা বক্সিং ম্যাচের সঙ্গে তুলনা করা হয়েছে। বক্সিং ম্যাচে যেমন নকড আউট করা হয়, নির্দিষ্ট সময় পেরোনোর আগে যদি হাত তুলতে না পারে, ঠিক একই রকমভাবে এখানে সে বক্সিং ম্যাচের সঙ্গে তুলনা করা হয়েছে ফল্ডারের এই জীবনকে, যে ইটস নক মি আউট অফ টাইম, ওয়ান মোমেন্টস ক্রাইম রুইন্ড হিজ লাইফ। একটা মুহূর্তের কারণে, ফর্জারির কারণে তার জীবনটাকে শেষ করা হলো, এটা সে বুঝতে পারলো। ইট ওয়াজ দ্য কজ অফ অল ইউর ডিজাস্টার, এটা ছিল তোমার সমস্ত ডিজাস্টারের কারণ। এখানে কিন্তু ফল্ডার্স ইলিসিট রিলেশনশিপ উইথ রুথকে বলা হয়েছে। জেমস হাউ ভালোভাবে বুঝতে পারছে যে ফল্ডারের জীবনে এরকমটা ঘটতো না, যদি না তার সঙ্গে রুথ হানিওয়েল থাকতো, তার জীবনের সঙ্গে জড়িত থাকতো, ঠিক আছে। এই মেয়েটাই তার জীবনের জন্য সবচেয়ে বেশি দোষী, মানে এই জীবন শেষ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ীকে না তো রুথ হানিওয়েল। এটা জেমস বুঝতে পারছে, এবং জেমস এটা ফল্ডারকে সরাসরি বলে দিয়েছে, কিন্তু ফল্ডার কিন্তু এখানে স্বীকার করছে না। ফল্ডার এখনও পর্যন্ত রুথ হানিওয়েলকে অন্ধের মতো ভালোবাসে, ঠিক আছে। যে কোনো ছেলে হলেই এখানে কিন্তু এই বিষয়টা বুঝতে পারতো। ফল্ডার্স ইলিসিট রিলেশনশিপ উইথ রুথ দেখানো হয়েছে। তো এই প্রবলেম পেতে দেখানো হয়েছে যে সেই সময় যারা প্রেম করতো, প্রেমিকাদের চোখে আঙুল দিয়ে বুঝে দিয়েছে, দেখো হে যুব সমাজ, তোমরা যদি এরকমভাবে কারোর সঙ্গে বেআইনিভাবে লাভ রিলেশনে যুক্ত হও, তাহলে তোমাদেরও এরকম ফল্ডারের মতন অবস্থা হবে। চারিদিক থেকে জন গালসর্তি এই বিষয়টা ওই প্রবলেম প্লেতে নিযুক্ত করেছে। নেক্সট, হি মাস্ট হ্যাভ গিভেন হার কজ সিন্স সি কুড প্রুভ হি ড্রভ হার টু লিভ। এখানে হি বলতে রুথের হাজব্যান্ডের কথা বলা হয়েছে। হি মাস্ট হ্যাভ গিভেন হার কজ সিন্স, এখানে হি বলতে রুথের হাজব্যান্ডের কথা বলা হয়েছে। হি মাস্ট হ্যাভ গিভেন হার কজ সিন্স। নেক্সট, কোকসন কি বলছে যে উই কান্ট কনসাল্ট হাউ টু সুইন্ডেল দ্য ল। আমরা কখনোই কনসাল্ট করতে পারবো না কীভাবে এই লটা কীভাবে এটা ফর্জারি করলো। সুইন্ডেল মানে এখানে ফর্জারি। রুথ ক্যানট লিগালি ডিভোর্স, রুথ কিন্তু এখানে লিগালি ডিভোর্স পাবে না। কেন বলো তো? রুথ লিগালি ডিভোর্স না, কারণ তৎকালীন নিয়ম অনুযায়ী
রুথ কখনোই লিগালি ডিভোর্স পাবে না, যেহেতু সে নিজেই অ্যাডাল্ট্রেশনে যুক্ত হয়েছে, সে নিজেই দোষটা করেছে। জেমস জেমস বলছে যে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস প্র্যাকটিকেবল, আমি মনে করি না যে এটা একটা প্র্যাকটিকেবল, মানে রুথের যে ডিভোর্স, সেই ডিভোর্সটাকে বলা আছে, আমি মনে করি না এটা একটা প্র্যাকটিকেবল হবে, অর্থাৎ কি এটা হবে না, এটা অসম্ভব। কারণ তৎকালীন নিয়ম অনুসারে একটা মেয়ে তখনই ডিভোর্স পাবে যখন তার স্বামী অ্যাডাল্ট্রেশনে যুক্ত হবে, তার স্বামী অন্য মহিলার প্রেমে পড়বে। কিন্তু এক্ষেত্রে রুথ নিজেই এই কাজটা করেছে, তার জন্য রুথ কখনো ডিভোর্স পাবে না। ফল্ডার রিয়ালাইজেশন রুথ ইজ প্রেগনেন্ট, ফল্ডার বুঝতে পারলো যে রুথ কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে। জেমস বলছে যে আই ডিসলাইক প্রিচিং, এটা কখন বললো, যখন উইস্টার এসেছিলো। উইস্টার অ্যাট লাস্ট আমরা দেখতে পাই যে শেষে ফল্ডারকে ধরতে চলে এসেছে, কারণ সে টাইম টু টাইম রিপোর্ট করেনি, তার রিপোর্ট দেওয়া উচিত ছিল। সপ্তাহখানেক হলো সে রিপোর্টই করেনি, 3 সপ্তাহ ধরে 21 দিন ধরে রিপোর্ট করেনি, তার জন্য উইস্টার খুঁজে খুঁজে চলে এসেছে যে ওই অফিসে হয়তো আছে ফল্ডার, তো তার জন্যই বলছে ফল্ডার কোথায়, ফল্ডার কোথায়, এরকম উইস্টার বলছে। তখন জেমস বলছে যে না, আমি জানি না এই ফল্ডার কোথায়, আসলে আমার কাজ এখানে ল ফার্মিংয়ে কাজ করা, এবং আমার ক্লায়েন্টদের সঙ্গে আমার কাজ জেনারেলি। উইস্টার তোমাকে এই কথা বলার জন্য আমি এই কাজ আমার কোনো কাজ নেই, অর্থাৎ কি এখানে জেমস হাউ একটু রাউন্ড ক্যারেক্টারে পরিণত হলো। জেমস হাউ এখানে আমরা দেখছি রিজিড মেন্টালিটি, এখানে কিন্তু কঠোর মেন্টালিটি হিসাবে আমরা দেখতে পাই, এখানে জেমস হাউ রাউন্ড ক্যারেক্টারে পরিণত হলো ফ্ল্যাট ক্যারেক্টার থেকে। তো নেক্সট উইস্টার কিন্তু কী করলো, উইস্টার দেখতে পেলো যে ওই টুপিটা পড়ে আছে, ওই হ্যাটের কারণে ওই ফল্টার টুপিটা পড়ে আছে, বুঝতে পারলো যে হ্যাঁ এই অফিসে ফল্টার কিন্তু আছে। তো জেমস হাউ আর ওয়াল্টার হাউ যেদিকে ইশারা করে, কোকসন যেদিকে ইশারা করে বললো যে চলে যাও, এখানে নাই, দেখে নাও গা, তো তার বিপরীত দিকে চলে গেল উইস্টার, এবং তারপরে ফল্টারকে হাতে নাতে ধরে বললো। ফল্টার রিয়েলাইজেস রুথ ইজ প্রেগনেন্ট, এখানে বলছে ওয়াল্টার বলছে যে দ্যাট ফিনিশেস হিম, ইট উইল গো অন ফর এভার নাও। ওয়াল্টার বললো যে রোলিং অফ দ্য ইনজাস্টিস চ্যারিয়ট হুইলস, এটা কিন্তু চলবে, তাকে এটা ফিনিশ করে দিল, এরকমটা বললো। মানে এখানে কিন্তু ফল্টার কিন্তু আত্মহত্যা করবে। পর উইস্টার কিন্তু কী করলো, উইস্টার যখন তাকে ধরলো, হাতে নাতে তাকে ধরলো, তো ফল্টার কী করলো, ফল্টার দেখলো যে আমার জীবন শেষ, এখানে কিন্তু আমার আর শেষ নাই। একবার আমি জেলে গিয়েছিলাম, মোয়ানির মতো আমি ভেবেছিলাম যে মোয়ানি যখন জেলে ছিল তখন নিশ্চিতভাবে আমাকে শেষ করা হবে, তো আমাকে আবার জেলে আসতে হবে মোয়ানির মতন। মোয়ানি 4 বার জেল খেটেছে, তো আমাকে কিন্তু আবার জেলে হয়তো আসতে হবে। তো ফল্টারের সেই মেন্টালিটি, সেই নার্ভাসনেসটা কিন্তু ছিল, তো এটা বাস্তবায়িত হতে দেখে ফল্টার বুঝতে পারলো যাও আমাকে তো আবার জেলে দিতে হয়েছে, অর্থাৎ আমার এই পৃথিবীতে কোনো স্থান নাই। অর্থাৎ কিন্তু সে যেহেতু জেলকে ঘৃণা করতো, কষ্ট করে 2 বছর কাটিয়েছে, কিন্তু সে আর কাটাবে না জেলে, সেই জন্য সে কিন্তু কী করেছে যে জেলে যাওয়ার চাইতে স্বর্গে যাওয়াই ভালো, এইভাবে সে কিন্তু আত্মহত্যা করেছে। ঠিক আছে, ফল্টারের সাইকোলজি এটা। কোকসন বলছে ফাইনাল লাইন, নো ওয়ান উইল টাচ হিম নাও, তখন যখন ওই সিঁড়ি দিয়ে সে চলে গেল, দিয়ে তারপরে সেই আত্মহত্যা করলো, তখন বললো যে কেউ তাকে আর টাচ করতে পারবে না, হি ইজ সেফ উইথ জেন্টাল জিসাস, সে জেন্টাল জিসাসের শেষে আছে। তখন কী হলো, কোকসন অফার্স রুথ হিজ হ্যান্ড, কোকসন তখন রুথকে তার হ্যান্ড দিল, অফার করলো লাইক লস্ট ডগ। তখন বললো যে ঠিক আছে, এখন চলো কী আর করা যায়। আর চেয়ারটা ছেলে সরিয়ে দিয়েছিল ওই জেমস হাউ, রুথের অজ্ঞান হওয়া দেখে, ফেন্ট দেখে, তাই জেমস হাউ এখানেও একটা ভালো কাজ করেছিল, সে চেয়ারে বসেছিল রুথকে। সিম্বল ফর হার হেল্পলেসনেস, এখানে লস্ট ডগের কথা বলা হয়। লস্ট ডগ মানে সে তার মাস্টারকে হারালো, অর্থাৎ রুথের মাস্টার এখানে কে ছিল, ফল্টার। ঠিক আছে, তার রুথের জীবনের একমাত্র আশা ছিল সেই ফল্টার, আর যে ফল্টার মারা গেল তার মানে রুথ একটা লস্ট ডগে পরিণত হলো। তা ওয়ার্ড নোটসগুলোকে দেখুন, বলছে স্কিন অ্যান্ড বোন, এর মানে হচ্ছে ভেরি থিন, এটা কিন্তু ওই ফল্টার ছিল, মানে জেল খেটার পরে এরকম অবস্থা ছিল। স্নাবি মিনস আনসিভিল, আনকাইন্ড। ফোর্থি মিনস এগার টু হেল্প। ওয়ে ওয়াইজ মিনস এক্সপিরিয়েন্সড। ডেরোগেটিভ মিনস ডিসক্রেডিটেবল। স্যাঙ্গুইন মানে হচ্ছে সার্টেন। গামশন মানে প্র্যাকটিক্যাল সেন্স। পেনিটেন্ট মানে পেনিটেন্ট মানে রিপেন্টেন্ট, লিমেন্টেশন। স্কট ফ্রি, ফ্রি ফ্রম পানিশমেন্ট। স্কট ফ্রি মানে ফ্রি ফ্রম পানিশমেন্ট। সেটিংস আরেকবার দেখে নিই, রিভাইজ। সেটিংস হচ্ছে অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ। অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ হচ্ছে এই গল্পের সেটিংস, মানে এই সিন, এই অ্যাক্টের সেটিংস। টাইম হচ্ছে মার্চ 2 years আফটার অ্যাক্ট 3। এখানে আমরা 2 years আফটার অ্যাক্ট 3 দেখতে পাবো। তো এটা 1910 সালের ঘটনা। 1910 সালের পরে আমরা দেখতে পাই যে অ্যাক্ট 1 তো 1910 সালে, অ্যাক্ট 2 হচ্ছে 1910 সালের ফগি অক্টোবর আফটারনুন, আর 1910 সালের যে ডিসেম্বর সেটা হচ্ছে অ্যাক্ট 3 হচ্ছে। তারপরে কি হলো, ওই 2 বছর কেটে গেল, মানে 11 সাল চলে গেল, আর 1912 সাল চলে গেল। আচ্ছা, 11 সাল সম্পূর্ণভাবে চলে গেল, 12 সাল সম্পূর্ণভাবে চলে গেল। এবার 13 সাল, 1913 সালের মার্চ মাস, তার মানে 2 বছর সামথিং, একটু বেশি সময়। তো 2 years লেটারে আমরা দেখতে পাই যে ফল্টার রিলিজ হয়।
ঠিক আছে। কার্টলোড অফ ব্রিক্স ম্যান ওয়েল প্লেসড ইন লাইফ। কার্টলোড অফ ব্রিক্স কাকে বলা হয়? ইট কাকে বলা হয়েছে? যারা ওয়েল প্লেস, যারা জুরিম্যান, ওই জাজ, তারপরে তোমার জেমস হাউ, এদের মতো বড় বড় ব্যক্তিত্বগণ, যাদের জীবনে কোনো সমস্যা আসে না, এই ধরনের কোনো সমস্যা আসে না, তাদেরকে বলা হচ্ছে কার্টলোড অফ ব্রিক্স। এদের দ্বারা ভিকটিমস হয়েছে কে? ফল্ডার। রুথ প্লিডস কোকসন। রুথ কিন্তু কোকসনকে প্লিড করেছে, গিভ ফল্ডার অ্যানাদার চান্স। ফল্ডারকে যেন অ্যানাদার চান্স দেওয়া হয়, রুথ আর্নিং, রুথের আর্নিং কত? 10 শিলিংস এ উইক। রুথের আর্নিং হচ্ছে 10 শিলিংস পার উইক। সে সেলাই করে এই টাকাটা করে। যে ফল্ডার্স জব প্রবলেম, ফল্ডারের জব প্রবলেম হয়। হি ওয়াজ এ কনভিক্ট, কারণ হচ্ছে কনভিক্ট ছিল, এই জন্যই তার জব প্রবলেম হয়। নেক্সট হচ্ছে রুথের অ্যাড্রেস হচ্ছে 83 মুলিঙ্গার স্ট্রিট। কোকসন প্রমিস করেছে কি? টক টু এমপ্লয়ার্স ফর অ্যানাদার চান্স, এবং হচ্ছে এমপ্লয়ের কাছে আর একটা চান্স যেন দেওয়া হয়। তো এখানে জেমস হাউ এবং ওয়াল্টার হাওয়েরকে মিনতি করে জানিয়েছে কোকসন যে তাকে যেন আর একটা চান্স দেওয়া হয়, এবং জেমস হাউ বলেছে ঠিক আছে, তবে দুটো শর্ত রেখেছিল। দুটো শর্ত কী কী? যে 1 নম্বর তাকে রুথকে ভুলে যেতে হবে, আর 2 নম্বর তাকে মনে করতে হবে যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে যে তার নিজের দেশের জন্য সে কিন্তু জেলে গিয়েছিল। নেক্সট ভিজিটার্স, জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, এরা হচ্ছে ভিজিটার্স। অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট হচ্ছে ইয়ং রিচার্ডস। মেটাফোর মানে হচ্ছে ম্যাক্সিম, মোরাল অ্যাডভাইস। মেটাফোর বলতে প্রিন্সিপালসকে বোঝানো হয়, অর্থাৎ কোকসন অনেক ম্যালাপ্রোপিজম করেছে, তা সেই ম্যালাপ্রোপিজমের মধ্যে একটা হচ্ছে মেটাফোর মানে হচ্ছে ম্যাক্সিম। আর ফল্ডার সিস্টার্স গেভ $25 টু গো কানাডা। ফল্ডারের সিস্টার বলেছিল যে ঠিক আছে, আমি তোমাকে $25 দিলাম, তুমি কানাডা যে নিজেকে সেটেল করিও। $25 দিয়েছিল। ফল্ডারকে বলেছিল যাও কানাডা যাও, কিন্তু সে কানাডা যায়নি, কারণ সে টিকিট অন লিভে ছিল। ঠিক আছে, টিকিট অন লিভে ছিল, সে কানাডা যেতে পারেনি, কারণ কোনো কানাডার দেশ তাকে অ্যাকসেপ্ট করবে না। ইটস ক্রাসিং মি, এটা আমাকে ক্রাশ করছে। তো এখানে ফল্ডার কথা বলছে মেলাইন ইনফ্লুয়েন্স অফ সোসাইটির কারণে, কারণ সোসাইটি তাকে সাথ দেয় না। সোসাইটি তাকে এখনও পর্যন্ত ভিকটিম হিসাবে দেখছে, কনভিক্ট হিসাবে দেখছে, এবং যে জায়গায় সে কাজ করতে গেছে সেই জায়গাটা বদনাম হবে, খারাপ হবে, তার জন্য কোনো জায়গায় তাকে কাজে লাগে না। 21 দিন পর কাজ করার পর তাকে ছেড়ে দিতে হয়েছিল কাজটা। দুটো থিংস টুগেদার মানে হচ্ছে ফরজারি কনভিকশন আর লিভিং উইথ রুথ, এই দুটো জিনিস কিন্তু তাকে শেষ করে দিয়েছিল। পোর ডেভিল মানে ফল্ডার। জেমস এগ্রিড অন 2 কন্ডিশন, জেমসকে 2টো কন্ডিশনে এগ্রিড হয়। 2 কন্ডিশন রিফার্স টু ডোন্ট থিঙ্ক আনজাস্টলি ট্রিটেড আর লিভ রুথ। কজ অফ ডিজাস্টার, ইলিসিট রিলেশনশিপ উইথ রুথ হচ্ছে তার সমস্ত কজ অফ ডিজাস্টার। দিস ইজ এ ম্যাটার দ্যাট রিকোয়ার্স কারেজ, এটা হচ্ছে সেই ম্যাটার যেটার কারেজ দরকার। দিস ইজ এ ম্যাটার দ্যাট রিকোয়ার্স কারেজ। রুথ কিন্তু মাস্ট স্যাক্রিফাইস ফর ফল্ডার অ্যালোন, রুথকে অবশ্যই মাস্ট স্যাক্রিফাইস করতে হবে ফল্ডারের জন্য। দিস ইজ এ ম্যাটার অফ রিকোয়ার্স কারেজ, রুথকে কিন্তু অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে ফল্ডার অ্যালোন। দ্যাট বলতে বুঝেছে জেমস নট প্র্যাকটিকেবল রুথস ডিভোর্স। এখানে রুথের যে ডিভোর্স, সেই ডিভোর্সটা কিন্তু রুথ পাবে না, কারণ কি রুথ নিজেই ইলিসিট রিলেশনশিপে জড়িত হয়েছিল। এবার উইস্টার ভিজিট করেছিল টু পানিশ ফল্ডার ফর ল্যাপস। এখানে অ্যারেস্টের যে রিজন ছিল ফল্ডার রিফারেন্স ফর জব নট রিপোর্টিং টু পুলিশ। ফল্ডার জবের জন্য কাজ করতে লেগেছিল, আর সে পুলিশকে রিপোর্ট দেয়নি, টাইম টু টাইম রিপোর্ট দেয়নি। জেমস রিয়াকশান প্রোটেস্ট ফল্ডারের প্রোটেস্ট করেছিল জেমস রিয়াকশান। বেস্ট ওয়ে, জেমসের যে রিয়াকশান ছিল সেটা হচ্ছে ফল্ডারকে প্রোটেক্ট করার জন্য ব্যাপারে, তাহলে এখানে সে রাউন্ড ক্যারেক্টারে পরিণত হয়েছিল। বেস্ট ওয়ে, রুথ ক্যান হেল্প ফল্ডার। রুথ কিন্তু সবচেয়ে বেশি ফল্ডারকে কী হিসাবে হেল্প করতে পারে? জেমস হাওয়ের মতে সে বলেছিল গিভ হিম আপ, তাকে কিন্তু গিভ হিম আপ অর্থাৎ তাকে ছেড়ে দিতে হবে। যদি তাকে ফল্ডারকে ছেড়ে দিতে পারে রুথ, তাহলে অবশ্যই তার জন্য ভালো হবে। আর রুথ এটা চেয়েছিল যে ঠিক আছে, তাকে যদি আমি ছাড়তে হয় তাহলে ছেড়ে দেবো, যদি ফল্ডারের ভালো হয়, মঙ্গল হয়, তাহলে তাই করবো। ট্রুথ দ্যাট ডনস, এটা হচ্ছে রুথের প্রেগনেন্সি, এটা হচ্ছে তার সত্য। ট্রুথ দ্যাট ডনস হিম, তার ডনস আর অর্থাৎ হচ্ছে রুথের যে প্রেগনেন্সি, এটার ব্যাপারে বলা হয়েছে। দ্যাট ফিনিশেস হিম, এটা হচ্ছে লাস্ট বাক্যের মধ্য থেকে একটা বাক্য, যে ক্যারিয়ার হুইল অফ জাস্টিস, এটাকে তাকে শেষ করে দিয়েছে। নেক্সট হচ্ছে সেফ উইথ জেন্টাল জিসাস, এটা কোকসন বলেছে। পারপোজ অফ দ্য প্লে হচ্ছে ক্রিটিসাইজ আনফেয়ার জুডিশিয়ালিজম, এটা কিন্তু আনফেয়ার যে জুডিশিয়াল সিস্টেম সমাজে বাস্তবায়িত হয়েছিল লন্ডনে, সেই তখনকার যে সমাজ, সেই সমাজের কে কটাক্ষ করে বিদ্রুপ করে এটা লেখা হয়েছে, এই জন্য একটা প্রবলেম প্লে, এটা হচ্ছে এই প্রবলেমটাকে বোঝানোর জন্য। আর টাইটেল জাস্টিস সাজেস্ট দ্য নিড ফর ইকুয়ালিটি ইন জুডিশিয়াল সিস্টেমে ইকুয়ালিটি দরকার।